বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। আমি তোমাদের জন্য মূলধন বাজেটের বিনিয়োগ সিদ্ধান্তের 17 নম্বর ক্লাস নিয়ে হাজির হচ্ছি। গুরুত্বপূর্ণ অঙ্ক। ইতিমধ্যে আমি এটা রুলস আলোচনা করেছি অনেকগুলো। নেট প্রেজেন্ট ভ্যালু আলোচনা করেছিলাম। নেট প্রেজেন্ট ভ্যালু আলোচনা করে এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালু আলোচনা করার পরে এটা আমি একটা অঙ্ক করেছি। আজকে আমি এটার উপর আরেকটা অঙ্ক করব, সমস্যা নম্বর 10 ফিনান্স বইয়ের। নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয়, তবে এটাতে মূল বিষয় হচ্ছে সেল বেস ভ্যালু, এসবি মানে সেল বেস ভ্যালু বা পরিত্যক্ত মূল্য, এবং ডাব্লিউসি মানে ওয়ার্কিং ক্যাপিটাল যুক্ত অঙ্ক। আমি দেখি একটু বড় অঙ্ক। এই অঙ্কের মধ্যে সব কিছুই আছে। কর পূর্ব নগদ প্রবাহ হচ্ছে কর পূর্ব বা কর ও অবচয় পূর্ব নগদ প্রবাহ, মূলত এটা হচ্ছে হেডিং। আমরা যদি কোয়েশ্চেনটা করি, সুন্দরবন গ্রুপ সম্পত্তি একটি প্রকল্পে বিনিয়োগের কথা বিবেচনা করছে। একটি প্রকল্পে বিনিয়োগ করার জন্য প্রকল্প বিবেচনা করছে। প্রকল্প সম্পর্কিত যাবতীয় তথ্য নির্ণয় দেওয়া হলো। তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে অবশ্যই ক্লাসগুলো ধারাবাহিক ক্লাস, 1 নম্বর থেকে ক্লাস আপনার যে ক্লাস যদি তোমাদের হাতে পৌঁছে আমার এই মূলধন বাজেট একাদশ শ্রেণীর, তাহলে তোমাদের প্রথম টার্গেট হচ্ছে 1 নম্বর ক্লাস থেকে দেখে আসবে। ক্লাস 1 থেকে যদি দেখো তাহলে সবগুলো ধারাবাহিকভাবে করতে পারবো, কোনো শিক্ষকের প্রয়োজন হবে না। এই পড়াগুলো শেষ পড়া। আমি যেহেতু মেইন বইয়ের পড়ালেখা শেখাচ্ছি, যত সমাধান আছে, যত গাইড বা সব বইয়ের পড়ালেখাগুলো শেষ হয়ে যাবে যদি আমার সাথে ধারাবাহিকভাবে তোমরা অঙ্কগুলো করো। তাহলে এই কোয়েশনের মধ্যে প্রারম্ভিক বিনিয়োগ দেওয়া আছে 1,50,000 টাকা, করের হার দেওয়া আছে 40% ট্যাক্স রেট। এরপর বাকি আছে কি, আর আনুমানিক আয়ুষ্কাল 5 বছর দেওয়া আছে। এটার আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। অবচয়ের পদ্ধতি বলা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হবে। সরলরৈখিক পদ্ধতির আরও বিকল্প নাম আছে। এটা সরলরৈখিক পদ্ধতি বলা হয়, স্থির কিস্তি পদ্ধতি বলা হয়, স্থায়ী পদ্ধতিও বলা হয়। এটাই অবচয় পদ্ধতিটাকে। ভগ্নাবশেষ মূল্য, যেটাকে এসবি, সংক্ষেপে এসবি বা ইংরেজিতে যদি পুরো অর্থ বলি সেলভেজ ভ্যালু, এটা দেওয়া আছে। পরিত্যক্ত মূল্য 20,000 টাকা। অবচয় অপ্রয়োজনে আয়ের হার, যেটা আমরা কে বলি, সেটা আয়ের হার দেওয়া আছে বা মূলধন ব্যয় দেওয়া আছে 10%। কার্যকরী মূলধন ওয়ার্কিং ক্যাপিটাল, চলতি মূলধন বা ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়া আছে 8,000 টাকা। এই কোয়েশনের মধ্যে সকল তথ্যগুলো দেওয়া আছে। এনপিভি বের করার জন্য এই অঙ্কটা করতে পারলে এই যে কোনো অঙ্ক এনপিভি সহজে করা যাবে, কারণ এটা হচ্ছে সর্বোচ্চ অঙ্ক এই অধ্যায়ের এনপিভির জন্য, আর কোনো বড় অঙ্ক নেই এনপিভি। এটা করে ফেলতে পারলে অনেক কিছু অঙ্ক করা সম্ভব হবে। তারপর বলা হচ্ছে প্রকল্পটির করপূর্ব নগদ প্রবাহ। প্রকল্পটির করপূর্ব নগদ প্রবাহ দিয়েছে কত বছর, 1 থেকে 5 বছর পর্যন্ত দিয়েছে। যেহেতু এটা আয়ুষ্কাল, এখানে বলেছিল আনুমানিক আয়ুষ্কাল হচ্ছে 5 বছর। 5 বছর দেওয়া আছে। কর পূর্ব নগদ প্রবাহ 30,000, 35,000, 40,000, 45,000 এবং 50,000। করণীয় আমাদের করতে হবে কি, প্রকল্পটির নিট বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। প্রকল্পটির নিট বর্তমান মূল্য বা এনপিভি নির্ণয় করতে হবে। মূলত আমরা এনপিভি নির্ণয় করা শিখবো। ইতিমধ্যে নিয়ম শিখেছি, অঙ্ক করেছি, আজকে আরেকটা বড় অঙ্ক করতেছি। তাহলে এনপিভি করার জন্য যেহেতু এখানে আমাদের প্রশ্নে দেওয়া আছে কর পূর্ব নগদ প্রবাহ বা কর অবচয় এবং সুদে, এটা পূর্ব নগদ প্রবাহ যখন দেওয়া থাকে, প্রথম আমাদের একটা তালিকা করতে হবে। আমরা শুরুর অঙ্কগুলোর মধ্যে আমি তোমাদের দেখিয়েছিলাম, যদি আমি তোমাদের আবার এখন দেখে চারটা, এই চারটা তোমাদের আমি শিখিয়েছিলাম অঙ্কটা শুরুতে অনেক আগে। অবচয় কর পূর্ব মুনাফা বা কর পূর্ববর্তী নগদ প্রবাহ দেয়, যে এখানে কর পূর্ববর্তী নগদ প্রবাহ এটা কথাটা লিখেছে, অথবা অবচয় কর পূর্ব নগদ প্রবাহ এরকম লেখা থাকতে পারে। বর্তমানে প্রশ্ন লেখা আছে কর পূর্ব নগদ প্রবাহ। যদি আমি তোমাদের কোয়েশ্চেনটা দেখাই, তাহলে দেখো এই যে কর পূর্ব নগদ প্রবাহ লেখা আছে। এই যে কর পূর্ব নগদ প্রবাহ দেয়া থাকলে পিবিপি, এনপিভি এবং আইআরআর নির্ণয়ের জন্য নগদ আন্তঃপ্রবাহ অথবা কর পূর্ব নগদ প্রবাহ নিম্নোক্তভাবে তৈরি করতে হবে। এই চারটা আমি পিছনের ক্লাসে আলোচনা করেছি, এই চারটা মুখস্থ রাখতে হবে। যেহেতু এখান থেকে এই প্রশ্নে আমাদের কর পূর্ববর্তী নগদ প্রবাহ এটা দেওয়া আছে, তাহলে এই পুরোপুরি চারটা আমাদের করে নগদ আন্তঃপ্রবাহ বা কর পরবর্তী নগদ প্রবাহটা নির্ণয় করতে হবে। তো এই চার্টের মধ্যে আমরা এই চার্ট অনুযায়ী এখন কাজটা করব। দেখো, এখানে কর পূর্ব নগদ প্রবাহ বলে, যেটা আমাদের চার্টের মধ্যে যদি আমরা দেখি কর ও অবচয় পূর্ব, এখানে লেখা ছিল কর অবচয় ও কর পূর্ব বা কর পূর্ববর্তী নগদ প্রবাহ, এটাও দেখা আছে অবলিক কর পূর্ববর্তী নগদ প্রবাহ। এটাই এখন কোয়েশ্চেনে দেওয়া আছে। এটা লেখার পরে এটা প্রশ্নগত 30,000, 35,000, 40, 45, 20, 50, 50 এগুলো দেওয়া আছে। এগুলো টাকাগুলো 30, 35, 40, 45, 50 সবগুলো ধারাবাহিকভাবে বসে গেল। এরপর বাদ অবচয় বের করতে হবে আমাদের। যদি সূত্র দেখি বাদ অবচয় দেওয়া আছে। অবচয় বের করার জন্য মূলত আমাদের অবচয়ের পদ্ধতি দেওয়া আছে এখানে। আর এই অঙ্কগুলোর মধ্যে সবগুলাই সরলরৈখিক পদ্ধতি। অবচয় পদ্ধতি বলা হচ্ছে সরলরৈখিক। এটা বললেও সরলরৈখিক, না বললেও সরলরৈখিক। আর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় বের করার সূত্র হচ্ছে, এই সূত্রটা মুখস্থ করে ফেলো, বার্ষিক অবচয় সমান প্রারম্ভিক বহিঃপ্রবাহ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই আয়ুষ্কাল বা প্রকল্পের মেয়াদ। তো প্রারম্ভিক বহিঃপ্রবাহ মানে প্রারম্ভিক বিনিয়োগ যেটা আছে, এটা এই যে প্রারম্ভিক বিনিয়োগ কত টাকা, 1,50,000 টাকা। এই 1,50,000 টাকা থেকে
তোমার ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে। এই যে ভগ্নাবশেষ মূল্য কত, 20,000 টাকা ভগ্নাবশেষ মূল্য, এটা বাদ দিলাম। প্রকল্পের আয়ুষ্কাল বা মেয়াদ 13 ভাগ, আয়ুষ্কাল ছিল কত বছর, এই যে 5 বছর, প্রকল্পের আয়ুষ্কাল 5 দিয়ে ভাগ করলে তাহলে কত আসছে, 1,50,000 থেকে 20,000 বিয়োগ করে 1,30,000 থাকে, 30,000কে 5 দিয়ে ভাগ করলে 26,000 টাকা বের হয়ে গেছে। আশা করি এটা বোঝা গেল। দেন আমাদের এই অবচয়ে 26,000 মানটা বাদ অবচয় লিখে সকল গড়ে 26,000 26,000 26,000 26 26 বসে দিবা। বসে দেওয়ার পূর্বে এই 30,000 থেকে 26,000 বিয়োগ করো, 30 থেকে 26 বিয়োগ করলে হয় 4,000 টাকা। এটার নাম হচ্ছে করপূর্ব আয়। করপূর্ব আয় যেটা আমাদের তালিকার মধ্যে দেওয়া আছে, দেখো করপূর্ব মুনাফা যে কথা, এখানে করপূর্ব আয়ও একই কথা বা করপূর্ব আয়। এরপরে এই 4,000, তারপর 35 থেকে 26,000 বিয়োগ করো, 9,000 বের হবে। 40,000 থেকে 26,000 বিয়োগ করো, 14,000 বের হবে। এর উপর বাকিগুলো বের হয়ে গেছে, আশা করি নিজেরা বের করবে। এটা বাদ কর 40% কর, করের হার আমাদের কোয়েশ্চেনে ছিল এই যে করের হার কত পার্সেন্ট, 40%। এখন এই 40% কর ক্যালকুলেটর দিয়ে এই 4,000 টাকার 40% আমি একটা বা দুইটা দেখিয়ে দিচ্ছি ক্যালকুলেটর দিয়ে। এই যে কত, 4,000 টাকার 40%, 4,000 ইন্টু 40%। এই যে 40% মানে 40 কে 100 দিয়ে ভাগ, 40 কে 100 দিয়ে ভাগ করলে 0.40 ইন্টু 40 গুণ করলে হয়ে যাবে ইন্টু 0.40 পার্সেন্ট না হলে সরাসরি এই যে 1600 টাকা বের হয়ে গেল, 1600 টাকা। এভাবে 9,000 টাকার 40% 3,600 টাকা। দেখো আরেকটা বের করে দিচ্ছি, 9,600 ইন্টু 40%, 40% মানে 0.40 বাড়লে তারও 3,840 টাকা। না, এটা ভুল হয়েছে মনে হয়, আমি বলেছি 9,000 ইন্টু 0.40 দিলে কত আসে, যে 3,600 টাকা অবশ্যই বের হয়েছে, 3,600 টাকা। আশা করি বুঝেছো। 9,000 থেকে 3,600 বিয়োগ করে 5,400, 4,000 থেকে 1,600 টাকা বিয়োগ করে 2,400। এইভাবে বাকিগুলো 14,000 থেকে 5,600 বিয়োগ দিলে 8,400, 19,000 থেকে 7,600 বিয়োগ করলে 11,400 এবং 24,000 থেকে 9,600 বাদ দিলে 14,400 বের হয়ে গেল। এটা কর পরবর্তী আয় বা নিট আয়, যেটা আমাদের তালিকার মধ্যে দেওয়া আছে, কর পরবর্তী মুনাফা বা নিট মুনাফা বা নিট আয়। এরপরে যেটা আছে যোগ অবচয়, দেখো আমাদের তালিকার মধ্যে কি আছে, আবার যোগ অবচয়টা যোগ হবে, ভগ্নাবশেষ মূল্য যোগ হবে, কার্যকর মূলধন, তিনটাই এই অঙ্কের মধ্যে আছে। তাহলে যোগ অবচয়, অবচয় এই যে 26 26 26 26 সব 26 গুলো আবার যোগ করে দিতে হবে, করে দিলাম। এরপর যোগ ভগ্নাবশেষ মূল্য এবং কার্যকরী মূল্য, এটা মূলত শেষ বছরে যোগ করতে হবে। ভগ্নাবশেষ মূল্য, কার্যকরী মূল্য, শেষ ভগ্নাবশেষ মূল্য আমাদের অঙ্কের মধ্যে কত আছে দেখি। আমাদের অঙ্কের মধ্যে ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে 20,000 টাকা, কার্যকরী মূল্য দেওয়া আছে 8,000 টাকা। তাহলে 20 আর 8 28,000 টাকা। এই 28,000 টাকা একসাথে যোগ করে দিছে। তাহলে এই সবগুলো যোগ করলে এই 2,426,000 যোগ করলে 28,400, 5,400 সাথে 26,000 যোগ করে 31,400 এবং 8,400 সাথে 26,000 যোগ করে 34,400। এইভাবে বাকিগুলা এখানে তিনটা যোগ করতে হবে, 14,400, 26,000, 28,000 যোগ করে 68,400। কর পরবর্তী নগদ প্রবাহ আমরা বের করে ফেললাম। আশা করি কর পরবর্তী নগদ প্রবাহ কেমনে বের হয় সেটা আমরা জানলাম এই অঙ্কের মধ্যে। এরপর আমাদের কাজ হবে মূলত আমাদের যেটা বের করতে বলা হয়েছে অঙ্ক কোয়েশ্চেনের মধ্যে, আমাদের অঙ্কে বের করতে বলা হয়েছে কি দেখো তো, প্রকল্পের নিট বর্তমান মূল্য। নিট বর্তমান মূল্য বের করার জন্য মূল বিষয় হচ্ছে এটা বের করতে হবে, কি বের করতে হবে, কর পরবর্তী নগদ প্রবাহ, এটা বের করতে হবে। আমরা সেটা বের করে ফেলছি। এখন মূলত সূত্র লিখবো। আমরা জানি নিট বর্তমান মূল্যের সূত্র হচ্ছে এনবিভি হচ্ছে, এখানে 5 বছর যেহেতু আছে, CF1 কে 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ, তারপর CF2 কে হোল টু দি 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 2 দিয়ে ভাগ, 3 কে 3 দিয়ে 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 3, এরপরে 4 CF4 কে 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 4, CF5 কে 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 5। এখানে যেহেতু 5 বছর ছিল, এখানে 5 CF5 পর্যন্ত আছে। এরপর মাইনাস CF0 এটা বাদ দিতে হবে। তাহলে এখানে CF1 এর মান কত, আমরা যদি এটা এখান থেকে দেখি এই কোন মান কোনটা সেটা সরাসরি আমরা বসাই দিব। এই যে CF1 এটার মান হচ্ছে 28,400, এই 28,400 বসে গেছে, 28,400 এখানে বসে গেছে, আশা করি দেখতেছ। এরপর হচ্ছে CF1 এর এটা চলে গেল। তাহলে আবার CF2 আমি উপরের মানগুলো আগে দেখাই দিচ্ছি। CF2 হচ্ছে 31,400, এই 31,400 এটা বসে গেল CF2। তাহলে CF2 এর মান বসে গেল। দেন CF3 হচ্ছে 34,400, এটা এই CF3 34,000, CF3 মান 34,400 বসে গেল। তাহলে আমরা এটা যদি দেখা যায় CF3 মান বসে গেছে। এরপর হচ্ছে CF4, এই যে CF4 হলো 37,400,
এই 37,400 বসে গেল। আর তাহলে CF4 এর মানটাও আমরা বসাই দিলাম। এরপর আছে CF5, এই যে CF5 এটা, CF5 করে 68,400, 68,400 বসে গেল। 68,400 বসাই দেওয়ার পরে এই যে আমাদের 68,400 বসাই দিল, বসাই দেওয়ার পরে নিচে হচ্ছে 1 প্লাস 1 প্লাস কে হোল টু দি পাওয়ার, এখানে 1 আছে। তাহলে 1 প্লাস কে মানে আমাদের পার্সেন্টেজ ছিল 10%, 10% মানে 100 কে 10 দিয়ে ভাগ করা, 100 কে 10 দিয়ে ভাগ করলে মূলত কত আসে আমরা যদি তোমাদের দেখাই, এই এই যে সি এর মান, কিসের মান, কে এর মান, কে এর মান হচ্ছে 10%। দেখো এই যে কে এর মান, কে এর মান, কে এর মান আমাদের কোয়েশ্চেনের মধ্যে আছে। এই যে প্রয়োজনীয় আয় এর হার বা কে এর হার হচ্ছে 10%। 10% মানে 10 কে 100 দ্বারা ভাগ। তাহলে 10 কে 10 ভাগ 100, 10 কে 100 দ্বারা ভাগ করলে কত আসে, 0.1 আসছে। দেখো 0.1 যে কথা, 0.10, পাশে যদি আরেকটা জিরো দিই, জিরো দিলেও একই কথা, 0.10 একই কথা, 0.10, 0.10 এটাও একই কথা, 0.1 যে কথা, 0.10 একই কথা, মানে 10 আর কি। তাহলে এটা বের হয়ে গেল। এটা বের হওয়ার পরে মূলত আমাদের সূত্রে, আবার যদি আমি দেখাই আমাদের সূত্রে, এই যে 1 প্লাস কে 1 প্লাস কে 1 প্লাস কে 1 প্লাস কে এর মান হচ্ছে 0.10, একটু আগে দেখালাম। পাওয়ার হচ্ছে 1, উপরে 1, এই উপরে 1 বসছে। আবার দ্বিতীয় বছর 1 প্লাস কে, এটা ঠিক আছে, এটার পাওয়ার ছিল 2, এটা 2, এখানে 2 বসছে। তারপর তৃতীয় বছর 1 প্লাস কে এর মান 0.10, এটা ঠিক আছে, এটা পাওয়ার ছিল 3, এটা 3 বসে গেছে। চতুর্থ বছর আবার 1 প্লাস কে, 1 প্লাস কে মানে 1 প্লাস 0.10, এখানে 4 আছে, 4 বসে গেল। পঞ্চম বছরে আবার 1 প্লাস কে, 1 প্লাস 1 প্লাস 10.10, এটার পাওয়ার ছিল 5 এবং 5 এখানে বসে গেল, হয়ে গেল। এরপর CF0 মাইনাস CF0 মানে নগদ আন্তঃপ্রবাহ। এখানে CF0 এর বেলায় মনে রাখতে হবে, এখানে বের করে দিছে প্রাথমিক বিনিয়োগের সাথে যোগ কার্যকরী মূলধন যোগ করতে হবে। প্রাথমিক বিনিয়োগ প্লাস কার্যকরী মূলধন, এই দুইটা যোগ করে, তাহলে প্রাথমিক বিনিয়োগ ছিল 1,50,000, আমরা কোয়েশনে দেখেছি কার্যকরী মূলধন ছিল 8,000 টাকা, দুইটা যোগ করে কত আসছে, 1,50,000 এবং 8,000 যোগ করলে 1,58,000 টাকা। তাহলে এখানে সরাসরি 1,58,000 টাকা বসে যাবে। আশা করি 1,58,000 টাকা কেমনে হয়েছে সেটা বুঝেছো। কিন্তু মূল বিনিয়োগ ছিল 1,50,000, আবার কার্যকরী মূলধন 10,000, 8,000 এসে 1,58,000 হয়ে গেছে। তাহলে আশা করি এটা বুঝে গেছো। এখন ক্যালকুলেটর দিয়ে নিজেদের কাজ করতে হবে, আমি দুই একটা দেখিয়ে দিচ্ছি। প্রথম এটা দেখা যাচ্ছে 28,400 কে 28,400, এটা আগে ভাগ হবে, এই যে ভাগ চিহ্ন, 1 প্লাস, প্রথম ফার্স্ট ব্র্যাকেট শুরু, 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ, ব্র্যাকেট শেষ দিলাম, পাওয়ার 1, পাওয়ার চিহ্ন হচ্ছে এটা পাওয়ার 1, 1 দিলে সমান দিতে হবে, সমান দিয়ে এই যে 25,818 টাকা 18 পয়সা, 25,818 টাকা বের হয়ে গেছে। এরপর সেকেন্ডটা বের করি, দুইটা বের করবো মূলত, আর করবো না তবে, বা লাস্টেরটা বের করি, এই লাস্টে এটা প্রথমটা বের করছি এবং লাস্টে এইটা বের করতেছি। এগুলো যদি বের করি দেখো কিরকম হয়। এটা 68,400, 68,400 ভাগ চিহ্ন, ফার্স্ট ব্র্যাকেট শুরু, 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ, এটার পাওয়ার হচ্ছে 5, পাওয়ার 5। তাহলে দিলে কত আসছে, 42,471.01, 42,471 টাকা, এই যে 42,400। তাহলে প্রথমটা বের করছি, দেন শেষেরটা বের করছি। আশা করি তোমরা বাকিগুলো বের করতে পারবা। এরপর এই পাঁচটা মান যোগ করার পরে আমাদের যোগফল হচ্ছে 1,45,629, আর এদিকে বিনিয়োগ আছে কত, 1,58,000, 1,58,000 বিয়োগ করলে 12,371 টাকা আসছে। মাইনাস ফিগার, যেহেতু এটা ছোট এটা বড়, যেটা হচ্ছে ঋণাত্মক আসছে, সুতরাং এই অঙ্কের মধ্যে এটা হচ্ছে ঋণাত্মক ফলাফল চলে আসছে। আশা করি এনপিভি কিভাবে বের হয় সেটা তোমরা জেনেছো। এরপর আমি এরপরে ক্লাস থেকে ইয়ার কোয়েশ্চেন গুলা ধারাবাহিকভাবে তোমাদের করে দিব। আশা করি তোমরা আমার সাথে থাকবে এবং নিয়মিত ক্লাসগুলো করবে। ওকে, আল্লাহ হাফেজ।